ঘর কারিগর ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে আসবে যখন কাল বৈশাখী বলো তখন কোথায় থাকি আসবে যখন কাল বৈশাখী বলো তখন কোথায় থাকি বাহির হইলে মরণ আমার বাহির হইলে মরণ আমার থাকি কেমন করে ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে রে পাশে দুই খোলা জানলা সাত জুড়ে তার দরজা খানা দুই পাশে দুই খোলা জানলা সাত জুড়ে তার দরজা খানা বাউল মনের খুইলা কপাল বাউল মনের খুইলা কপাল থাকা যায় না ঘরে ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর ফাগুনের মাতাল হাওয়া ঘর লড়বড় করে রে আমার ঘর লড়বড় করে 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 চমৎকার চমৎকার একটা গান দিয়ে আমাদের আজকের এই আড্ডাটা শুরু হলো। দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সঙ্গে এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আছে একদল তরুণ প্রাণ, যাদের সঙ্গে আজকে আমরা খানিকটা সময় কাটাবো, জানবো তাদের গল্প। সঙ্গে থাকুন আপনারাও। আমির এবং বাকি সবাইকে ঈদ মুবারক এবং স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। ঈদ মোবারক। তো এই যে ঈদের সময়টাতে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এরকম একটা আড্ডায় আসা কেমন লাগছে? আসলে সত্যি কথা বলতে গেলে আমরা গানের মানুষ, আমরা আমাদের সবসময় মানে উচ্ছ্বাসটা হয় গানের মধ্য দিয়েই, আমরা সবসময় হ্যাপি থাকি গানের মধ্য দিয়েই, এই জন্য খুব ভালো লাগছে। আর সময় টিভির ইন্টারভিউ এসে আরও বেশি ভালো লাগছে। আচ্ছা আমির, আপনি তো সম্প্রতি একটি রিয়েলিটি শো থেকে বের হলেন এবং দীর্ঘ সময় থেকেই আপনি গান করছেন, কিন্তু এই যে রিয়েলিটি শো থেকে বের হওয়ার পর আপনার লাইফে আসলে কি কি পরিবর্তন হলো? আসলে একটা রিয়েলিটি শো একটা শিল্পীর জন্য অনেক বড় একটা বিষয়। রিয়েলিটি শো থেকে শিল্পী বের হলেই যে স্টার হয়ে যাবে তাই নয়, এটা একটা পরিচিতি। রিয়েলিটি শো থেকে আমরা যখন বের হই, যে কোনো শিল্পী যখন বের হয়, এটা একটা পরিচিতি বাড়ে। আমাকে আগে অনেকে চিনতো না, এখন অনেকে চিনে, দেখলে বলে যে ম্যাজিক বলে এনে আপনি গান করেছিলেন। এটা আমার মানে খুব ভালো লাগে আর কি এই বিষয়গুলো। তখন আমি ফিল করি যে না, আমি আসলে একটা ভালো প্ল্যাটফর্মে গিয়েছিলাম, এই জন্য খুব ভালো লাগে আর কি। আচ্ছা, আপনার নাম নিয়ে অনেকের কনফিউশন আছে এবং আমারও খানিকটা অদ্ভুত মনে হয়। আমির ফকির, মানে আপনি একদিক থেকে প্রচুর সম্পদের মালিক, আবার আরেক দিক থেকে একদম নিঃস্ব, মানে এই নামের মিশেলটা কেন? আসলে এটা হচ্ছে আমার বংশগত। এটা নিয়ে একবার আমাদের ব্যান্ডের লালন সুমি ম্যাডাম বলেছিল, সেম কোশ্চেনটা করেছিল যে তুমি ফকির তুমি আমির।
তো তখন থেকে সবাই আমাকে দেখলে সেম কথাটা বলে, তুমি ফকির তুমি আমির। তো এটা আসলে আমার নামটা, আমি যখন আমার নামটা ছিল আমির হামজা, সিরিয়াসলি আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোট থেকে, তারপর থেকে মানে গানের জগতে আসার পর থেকে আমার বংশগত যে এই ফকির একটা মানে টাইটেল, এটা আমি নামের পিছনে লাগিয়েছি আর কি, গানের মধ্যে দিয়ে আর কি। আচ্ছা, মাদ্রাসায় পড়ে মাদ্রাসা থেকে গানে কিভাবে কি? আসলে মাদ্রাসায় থাকাকালীন তো গজল গাইতাম, আজান দিতাম মসজিদে। তারপর দেখা গেছে যে আমি একসময় মাদ্রাসা থেকে মানে বের হয়ে পড়ি আর কি, কোনো একটা কারণে আমার। সেটা কত বছর আগে? সেটা আমি বলতে গেলে 2014 সালে। আচ্ছা, মানে তখন কোন ক্লাসে পড়তেন? তখন 2তে 3তে এরকম মেবি। তো তারপর বের হওয়ার পর কিভাবে কি বের হওয়ার হলো? পর স্কুলে যখন আমি মানে ভর্তি হলাম, তখন আমি ক্লাস 3তে ভর্তি হয়েছিলাম। ঠিক তখন থেকেই মানে গানের ভিতরে যে একটা টান, গানের প্রতি যে একটা টান তখন থেকেই কাজ করতো, কিন্তু তখন এতটা মানে শিখতাম না, ছোট থেকে উস্তাদের কাছে শেখা হতো না। তো তখন আমাদের ক্লাসে প্রতি বৃহস্পতিবারে কিন্তু সাংস্কৃতিক ক্লাস হতো। আমাদের একজন ম্যাডাম ছিলেন তারিন ম্যাডাম, ছোটোবেলা থেকে যে ম্যাডামের কারণে আমি গান মানে গানের প্রতিটা আশা, মানে ম্যাডামেই বলতো যে আমির একটা গান শোনাও, তখন থেকেই মানে গানের প্রতিটা টান আর কি। তারপর আবার হাই স্কুল লেভেলে যখন ভর্তি হলাম, তখন আমাদের একটা গানের টিচার ছিল মৌমি ম্যাডাম, নামটা বললাম আমার শ্রদ্ধেয়, আমি যার কারণে মানে গানের জগতে আসাটা একটু বেশি হয়েছে আমার, কেননা উনি ক্লাস করাইতেন আমাদেরকে প্রতি বুধবারে বৃহস্পতিবারে। তখন থেকে গানের প্রতি একটা টান কাজ করে যে না, গানটা কি গাওয়া যায় কিনা। আমি সবাই বলতো যে তুমি গান করো, তুমি ভালো কিছু করতে পারবে। আমার একজন বন্ধু ছিল ইয়াসিন শেখ, সেও গান করে, সে বলতো যে দোস্ত তুই গান কর, দেখবি একদিন অনেক ভালো কিছু করতে পারবি, তোর বয়সটা মাশাআল্লাহ ভালো, সে বলতো আমাকে। তারপর ওইখান থেকেই মানে একটু গানের প্রতিটা একটু ভালোবাসাটা বেড়ে গেল আর কি। মানে এই যে সবার অনুপ্রেরণায় আজকে গানের সঙ্গে আপনার যে যাত্রা, তো এখন যখন আপনাকে এই অবস্থায় তারা দেখছে, তাদের প্রতিক্রিয়া কি? তারা দেখলে বলে যে আমি জানতাম তুই একদিন ভালো কিছু করবি। তো এখনো ভালো কিছু করি নাই, চেষ্টা করছি, শিখছি, আরও স্বপ্ন অনেক বড়, দেখা যাক কি হয়। তো আমি যে মানুষগুলোর অনুপ্রেরণায় আজকে আপনি গানের সঙ্গে আছেন, সেই মানুষদের জন্য এবার একটা গান শুনতে চাই। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, নিশিরাইতে কোন যৌবনে, নিশিরাইতে কোন যৌবনে আসবে কি শ্যাম কালারে, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলবে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশের বাঁশি, সুরে সুরে বলবে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। সে যে ইচ্ছে করে রাত দুপুরে, ইচ্ছে করে রাত দুপুরে বাড়াই মনের জ্বালার, তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। ঘরে তোমার মন বসে না, মন যে হয় উদাসী,
দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে, করতে চরণ দাসী। ঘরে তোমার মন বসে না, মন যে হয় উদাসী। দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে, করতে চরণ দাসী। বারণ করো বিনয় করে, বারণ করো বিনয় করে, খেলতে নিঠুর খেলার তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। নিশিরাইতে কোন যৌবনে, নিশিরাইতে কোন যৌবনে আসবে কি শ্যাম কালারে, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। এই যে ঈদের সময়টাতে এইরকম একটা জায়গায় আমরা বসে আড্ডা দিচ্ছি, গান শুনছি, বেশ দারুণ একটা সময় কাটছে আমার। এবং এই যে এত ব্যস্ততার মাঝেও আমাদের তো অনেক ধরনের প্ল্যান থাকে, তো এবারের ঈদে কি কি করা হলো আপনার? এইবারের ঈদে তেমন কিছু করা হলো না, একটু গান নিয়ে ব্যস্ত ছিলাম, প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করলাম, ফ্যামিলির সাথে একটু সময় কাটালাম বাড়ি থেকে, শহর থেকে। আসলে ফ্যামিলির সাথে একটু সময়টা কম কাটানো হয়, বাবা মার সাথে, মানে মন চাই সবসময় গানের সাথেই থাকি। গানের মানুষের সাথে থাকলে ফ্যামিলির কথা ভুলে যাই আমি, সত্যি কথা। গান কি আপনাকে ফ্যামিলি থেকে দূরে সরিয়ে রেখেছে? বলতে গেলে এটাই অনেক, আসলেই সত্যি কথা এটা। কারণ গানের জন্য অনেক সময় দেখা গেছে আমি 1.5 মাস যাবৎ বাইরে থাকতে হয়, 2 মাস বাইরে থাকতে হয়, গান শিখি, সবার সাথে সঙ্গ দিই। সঙ্গ দিতে গেলে দেখা গেছে যে শহরে সঙ্গ দিতে হয়, গ্রামে এইসব পাওয়া যায় না। গ্রামে তাদেরকে আমি কখনো গ্রামে পাইতাম না, তারা সবসময় শহরে থাকে, তাদের সাথে একটা আড্ডা হয়, আমরা সঙ্গ করি, এইটাই মানে ভালো লাগে আর কি। আচ্ছা, এই যে গান নিয়ে আপনার এত স্বপ্ন, আপনার এই স্বপ্নের সঙ্গে আপনার পরিবারের সাপোর্ট কতটুকু আছে? সত্যি কথা বলতে গেলে পরিবারের সাপোর্টটা একদম নাই বললেই চলে। কিন্তু সবসময় আমার আম্মু একটা কথা বলে যে তুই চেষ্টা করতে থাক, একদিন হবে। ওইভাবে পরিবার থেকে কখনো কোনো সাপোর্ট পাইনি আমি গানের জন্য, সত্যি কথা। এখন যখন আপনি একটা প্ল্যাটফর্মে আছেন, এখন পরিবার কিভাবে দেখছে? এখন একটু অন্যরকমভাবে দেখছে, এখন একটু মানে আশ্বাস পাইছে আর কি ভিতরে, যে না হবে কিছু। আগে যেমন বাধা থাকতো যে সবসময় গানই করস, পড়ালেখা কি করস না করস কিছুই মানে বোঝা যায় না, এগুলো বাবা বলতো আর কি। এখন যখন বলি যে একটা প্রোগ্রাম আছে অথবা গানের জন্য কোথাও যাব, তখন আর না করে না, বলে যা ঠিক আছে। আপনার এই গান যাত্রায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি মনে হয়েছে আপনার? সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ফ্যামিলি। আমি ফ্যামিলি থেকে কখনো গানের জন্য সাপোর্ট পাই না, এটা আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়। তবু আলহামদুলিল্লাহ নিজে থেকেই মানে যা করি, প্রোগ্রাম করলে আর কি দেখা গেছে যে কিছু টাকা পাই, কিছু বাড়িতে দিই, আর কিছু আমার জন্য রাখি, আমি চলাফেরা করি, সঙ্গ দিই, এভাবে চলে। না, এইটাই আসলে পরিবার যেভাবেই আমাদেরকে দেখুক না কেন, আমাদের জায়গা থেকে তো আমাদের দায়িত্বটা পূরণ করতে হয়। এই যে আপনি এত প্রতিবন্ধকতার মধ্যেও গানের চর্চাটা করে যাচ্ছেন এবং এখান থেকে একটা আয় আপনি পরিবারকে দিচ্ছেন, নিশ্চয়ই পরিবার একটা সময় বিষয়টা বুঝতে পারবে। তখন হয়তো বা এমনও হতে পারে আসলে সব পরিবারের সবসময় ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা থাকে না, তো আমরা ওইটা না ভেবে নিজে কতটুকু করতে পারি সেই চেষ্টাটাই করব। আমি আপনার মন খারাপ দেখতে চাই না। ঈদের সময় আমরা গান শুনতে বসেছি, আড্ডা দিতে বসেছি, আমরা গান শুনবো, আড্ডা দিব, মন খুলে কথা বলবো এবং সুরের ভেতরে ডুবে থাকবো। সো আমরা এবার নেক্সট কোন গানটি শুনবো? বারে আর আসা হবে না, শুনে আসি গানটা। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে আর আশা হবে না, বারে আর আশা হবে না।
যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া ধরিলেন খাতায় তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া ধরেছেন খাতায় বিচার করিবে ওই বিধাতায় বিচার করিবেন ওই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই যাবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা তো বয়ে যায় আসে অন্ধকার সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা তো বয়ে অন্ধকার মানুষ দেবতা হয় হয় অবতার মানুষ দেবতা হয় হয় অবতার ভবা কহে চোখ মেলে যে দেখো না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না চমৎকার আমির, মানে আমি যত গান শুনছি তত মনে হচ্ছে যে ঈদের আনন্দটা আরও একটু বেড়ে যাচ্ছে। মানে একদিকে ঈদের আনন্দ, আরেকদিকে সুরের ভুবনে ডুবে যাওয়া, সব মিলিয়ে একটা অন্যরকম আমেজ তৈরি হয়েছে। তো আমির, আসলে জীবনটা কেমন যাচ্ছে আপনার? এখন আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। মানে সঙ্গীত নিয়ে আপনার ভাবনা কি? কিভাবে আসলে আপনার ক্যারিয়ারটা আপনি গোছাতে চান? সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, শিখছি, শিখেই যাব। আর কাজ হচ্ছে মৌলিক গান নিয়ে কাজ করতে হবে। মৌলিক গান নিয়ে কিন্তু একটা শিল্পী বাঁচে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনি একটা রিয়েলিটি শো থেকে বের হয়েছেন, আমাদের দেশে যে রিয়েলিটি শোগুলো হয় সেগুলো নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি থাকে। তো আপনি কি এই ধরনের কোনো অভিজ্ঞতার ভেতর দিয়ে এসেছেন কিনা? আমরা কোনো রিয়েলিটি শোর সমালোচনা চাই না, কোনো কন্ট্রোভার্সিও চাই না, কিন্তু আপনি আসলে কি ফেস করেছেন? কেমন প্রতিবন্ধকতা ছিল, নাকি আসলে সাধারণ একটা মানুষ এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে খুব সহজে উঠে আসতে পারে? আসলে কথা হচ্ছে, আমরা বাহির থেকে যা ভাবি ভিতরে কিন্তু তা নয়। মানে বাইরে অনেকে ভাবে যে প্রতিযোগিতায় গেলে অনেক টাকা পয়সা লাগে, মানে অনেক কিছু, মানে মামা চাচা লাগে এরকম, কিন্তু আসলে তা না। মানে একটা প্রতিযোগিতায় আমরা একটা 1 মিনিটের গল্প বলি। আমরা যখন ম্যাজিক বলে নাই সেরা 40 জন ক্যাম্পে ঢুকি,
তখন থেকে মানে এই 40 জনকে আমাদের 3 জন মেন্টর, লাভলি দেব আম্মাজান এবং খায়রুল সিবা এবং কামরুজ্জামান রাব্বি, 3 জন মেন্টর দ্বারা কিন্তু আমাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তারা 3 জন মেন্টর 40 জনকে ঠিক মানে সমান চোখে দেখছে আর কি, যা আমরা সচোখে দেখা। অনেকেই হয়তো ভাবে যে না, প্রতিযোগিতায় গেলে টপ 10-এর পরে গেলে টাকা লাগে, টপ 5-এর পরে গেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য টাকা লাগে, এসব কিছুই না। এসব শুধু আমরা ভাবি বাইরে থেকে, ভিতরে একদম সিম্পল বিষয়, প্রতিভা থাকলে উঠে আসা সম্ভব, এটাই। তো আমির, যেহেতু আপনার একটা সুন্দর যাত্রা ছিল এবং আপনি একটা দারুণ প্ল্যাটফর্ম পেয়েছেন, যার মাধ্যমে আসলে অনেক তরুণরা উঠে আসছে, এবং আপনাদের রিয়েলিটি শোটা যেভাবে শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে সবশেষ আপনারা যখন বের হলেন, প্রত্যেকটা তরুণ যেভাবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যেটা আসলে অনেক সময় আগে হতো রিয়েলিটি শো যে এত জমজমাট আয়োজন হবে। তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আসার পর এখন নিশ্চয়ই আপনার কাঁধে দায়িত্বটা একটু বেশি। আসলে একটা দায়িত্বটা একটু বেশি, মানুষে একটু বেশি আশা করে এখন আগের মতো ধরেন একটা গান করলাম, একটা গানে একটু ভুল গাইলাম, মানুষ এটা নিয়ে মানে কন্ট্রোভার্সি, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়ে যায়। যেমন ম্যাজিক বাউলিয়ানা থেকে বের হয়ে শিল্পীটা এভাবে গান করছে। তো কিছুদিন আগে আমি একটা স্টেজে রিঙ্কু ভাইয়ের একটা গান করেছিলাম, সেই গানটি আমি আমার ফেসবুক পেজে মানে আপলোড করেছিলাম। গানটা একটু ফাস্ট বিটে ছিল, কিন্তু 1000 কমেন্টের মধ্যে 200 কমেন্ট আসছিল যে গানটাকে নষ্ট করেছে, গানটা এত ফাস্ট লয়ে কেন গাওয়া হলো, এটা কিন্তু আগে কেউ করে নাই। মানে তার মতো শিল্পী এই কাজটা কীভাবে করে আর কি, ম্যাজিক বাউলিয়ানা থেকে বের হয়ে এত গুণী গুণী বিচারকদের সামনে থেকে বের হয়ে এই কাজটা কীভাবে করে। তো এগুলা মানে বাউলিয়ানা থেকে বের হওয়ার পরে হচ্ছে, আগে মানে এখন অনেক বেশি সিনসিয়ার থাকতে হয়, মানে খুব মানে কেয়ারফুলি থাকতে হবে আর কি, থাকতে হয়। আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে আপনি মৌলিক গান করছেন, মৌলিক গান করার ক্ষেত্রে আসলে আপনি কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিচ্ছেন? মৌলিক গান করার ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই হচ্ছে গানের কথা এবং সুর। তো আমরা এবার আপনার কোনো মৌলিক গান শুনবো কিনা? ভাঙা হৃদয় লয় না জোড়া, দাগ থেকে যায় সারা জীবনী, পুরাইটে যতন করে বানাইলাম বাড়ি, দাগ থেকে যায় সারা জীবনী। এই পর্যন্তই থাকুক, কারণ এটা আমার আচ্ছা, খুব এটা পছন্দের যেহেতু একটি গান। আপনার একটা বিশেষ চমক, আমরা সেটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তবে আমাদের দর্শকের জন্য এবার কোন গানটি করবেন? তুমি কোন বাদের শেরুলের দেলছেন। ঠিক আছে। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চা, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, আমি সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন
বাদেশে রইলা রে দয়াল চাঁদ। আহা যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোনো বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। একটা বিষয় আমার আপনার গান শুনতে শুনতে মনে হলো, যখন আপনি দেশের কথা জিজ্ঞেস করছেন কোন দেশে আছে, এখন তো আপনাকে সারা দেশের বিভিন্ন জায়গায় নানান প্রোগ্রামে যেতে হয়, অনেক ভক্তের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়, দারুণ কিছু অভিজ্ঞতার কথা জানতে চাই আমরা। রিসেন্টলি মানে কিছুদিন আগে পহেলা বৈশাখের একটা অভিজ্ঞতা বলি। মানে আমরা একটা প্রোগ্রাম থেকে ঈশ্বরগঞ্জ থেকে মুক্তাগাছা আমরা যাব, ওইখানে থাকার কথা 9টায়, তো এখানে আমরা পৌঁছাই 12:30টায়। ভাবছিলাম তো হয়তো মায়ের খাইতে হবে, মানে অনেক হট হয়ে আছিল সব মানুষ, একদম অডিয়েন্স সব মানে ইয়াং জেনারেশন। তো ওই দিন আমরা অনেকটা ভয়ে ছিলাম যে কি হবে না হবে আজকে, মানে 4টা ঘন্টা লেট একটা প্রোগ্রামে। তারপর ওইখানে মানে যাওয়ার সাথে সাথে দেখি পুরা মাঠ মানুষে ভরা, দর্শকে ভরা, হাজার হাজার মানুষ, একটা জায়গা নেই আমরা গাড়ি ঢুকাবো এরকম জায়গা নেই, মানুষের এত পরিমাণ ধৈর্য ওইখানে গান শুনবে আমাদের। তারপর ওইখানে আমরা গাড়ি থেকে নামছিলাম না ভয়ে, মানুষে বলতেছে যে আইসে, মানে জমিদারগুলা এভাবে বলতেছে। তারপর আমরা স্টেজে ওঠার পর মানে আমরা যখন মানে মাইক দিয়ে বললাম যে আপনারা চাইলে সারা রাত গান হবে, নো প্রবলেম। তারপর দুইটা তিনটা গান যখন করলাম, সব শান্ত, দর্শক তাদের আন্ডারে ছিল, মানে তাদের ভিতরের রাগ খুবের ভিতরে ছিল। তারপর একটা দুইটা আমি যখন মানে গানটা শুরু করি, তারপর মানে আমাদের কন্ট্রোলে আসা পড়ে আর কি। এর ওইখানের মানে মানুষগুলো একটু বেশি ভালো ছিল, কারণ আমরা যে চিন্তাটা করেছিলাম যে হয়তো অন্য কিছু মানে হবে, কিন্তু হয়নি। আমাদের গান শোনার পর তারা আমাদের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যায় আর কি, এরকম মানে এত ভালো লাগছিল ওই দিন। 4টা পর্যন্ত গান করছি রাতের। তো এই যে দর্শকের সরাসরি যে ভালোবাসা পাওয়ার একটা সুযোগ আপনার হয়, তো শুধু তো সুখের স্মৃতি জমে তা না, পাশাপাশি তো অনেক ধরনের একটা বিব্রতকর অভিজ্ঞতা হতে পারে, এই ধরনের কোনো কিছু হয়েছে? আসলে বিব্রতিকর বলতে আমি একটু বলতে চাই আর কি, এটা হচ্ছে আমি ঈশ্বরগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। মানে আমাকে সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম ওই দিন আমি, মানে নাম বলবো না, একটা ব্যান্ড ছিল ওইখানে, ওই ব্যান্ড পারফর্ম করার পর আমাদের পারফর্ম করার কথা, আমরা এমনি ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছিলাম, আমাদের মানে সেট আপ নিয়ে গেছিলাম, আমার সেট আপ।
ওইখানে যাওয়ার পর মানে তারপর আমাদের সেটআপের একটা প্রবলেমের কারণে তারা চলে যায়। তারপর বললাম তাদের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারা গান গেয়ে নামার পর ওইটা হচ্ছে একদম গ্রাম অঞ্চল, ওইখানে ফোক গানগুলো বাউল গানগুলো বেশি চলে, আমরা যেসব প্যাটার্নের গান গাই। তো ওই দিন তারা মানে ওইরকমভাবে মাঠটা মানে জমাইতে পারে না আর কি, মানুষ মানে মুরব্বী মানুষ তারা তো বাউল গান শুনবে, মানে তারা আধুনিক গান করছে, আরও অন্য 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 দাসের গান করছে ইয়াং জেনারেশনের। তো ওইখানে তারা মানে ওইরকমভাবে মানে মাতাইতে পারে না, জমাইতে পারে না। তারপর আমরা যখন উঠি, আমার আগে একজন উঠে, ওইখানে সবাই ফোক গানটাই পছন্দ করে, আমার আগে যে গান করছে সেও ফোক গান করছে এবং সে ভালো সাড়া পাইছে আর কি তো ওই দিন স্টেজে। তো ওই দিন আমি স্টেজে ওঠার পর লিড গিটারিস্ট যিনি ছিলেন উনি আমাকে দেখে স্টেজ থেকে নেমে পড়েছিলেন, মানে আমার সাথে বাজাবে না এমন কিছু আর কি, যে হ্যাঁ তার সাথে গিটার লাগবে না। এটা হচ্ছে আমার জীবনে মানে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ওই দিন। একটা মিউজিশিয়ানদের ব্যবহার আচরণ এরকম হওয়া উচিত না। সেও একসময় আমার মতো ছিল, মানে বিগিনার ছিল, তো মানে সেও শিখে এই জায়গায় আসছে, আমি হয়তো শিখছি, শিখে একদিন ওই জায়গায় যাবো। ওই দিনটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। আসলে জীবনে ছোট ছোট ধাক্কাগুলো না আসলে সেই সফলতার পথে আসলে বেশি দূর হাঁটা যায় না। তো আমরা আসলে মন খারাপের দরকার নেই, একদিন আমিরের সঙ্গে বাজানোর জন্য অনেক মিউজিশিয়ান লাইন দিবে। এখন বাজায়, এখন বড় বড় মিউজিশিয়ান বাজায় এখন আলহামদুলিল্লাহ। ওই সময়টা মানে আমি এখন উপভোগ করি যে এই গিটারিস্ট নাইমে পড়ছিল, এখন তার চেয়ে ডাবল গিটারিস্ট মানে ঢাকার যে স্টার মিউজিশিয়ান তাদের সাথে গায়, এখন সময়টা খুব ভালো লাগে। স্টেজ শেয়ার করতে পারি গুণী গুণী মিউজিশিয়ানদের সাথে, তখন ভাবি ওই মানে পিছনের সময়টা ভাবি আর কি। এটাই হয় আসলে, জীবনের বাস্তবতা কখন কাকে কোথায় পৌঁছে দেয় সেটা আসলে আমরা আগে থেকে কিছুই বলতে পারবো না। তবে আমরা এখন গান শুনতে পারবো। এবার কোন গানটি শুনবো? এখন যে গানটি করবো এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানে সাধক জালাল খার একটি গান। ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের তরঙ্গে, ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের তরঙ্গে। ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, সে ভাব পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। আরে ভাবের কথা কইতে গেলে নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ওরে ছাড়িয়া দে তুই সন্ন্যাসীর বেশ, ছাড়িয়া দে তুই সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজো আগে গিয়ে, মাতাল বইতাল সাজো আগে, ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের তরঙ্গে। যে বুঝে না ভাবের মর্ম তার কপালে ছানি, ছাই চিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি। যে চিনে না ভাবের মর্ম তার কপালে ছানি, ছাই চিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি। দালালে কয় গুদাম খালি, দালালে কয় গুদাম খালি, ভাঙা ঘরে শেয়াল ডাকে গিয়ে, ভাঙা ঘরে শেয়াল ডাকে, ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবের তরঙ্গে। চমৎকার। যত গান শুনছি তত মনে হচ্ছে আড্ডাটা আরও বেশি জমে উঠছে। পাশাপাশি আমিরের জীবনের কিছু গল্প যখন সামনে আসছে তখন আসলে মনে হচ্ছে মানুষের জীবন কতটা বৈচিত্র্যময়। কারণ একটা মানুষকে একসময় যারা অবহেলা করতো এখন সেই
আমিরকেই কিন্তু তারা ভালোবাসতে বাধ্য হচ্ছে শুধুমাত্র তার সুরের টানে। এবং এই সুরের সঙ্গে যখন আমির নিজেকে বেঁধে রাখতে পারবে তখনই কিন্তু আমির সকলের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। তো আমরাও চাইবো যে আমির, আপনি যেভাবে সুরের পথে আছেন সেভাবে সুরের পথে থাকবেন। এবং এই যে ঈদের এই ব্যস্ত সময়েও আপনারা সবাই এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, বেশ দারুণ কিছু গান শুনলাম, সব কিছুর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে বিষয়টা আসলে বলতে চাই আমির, আজকে আপনি জীবনে এতগুলো পথ পেরিয়ে এসেছেন, এতগুলো বাধার সম্মুখীন হয়েছেন বলেই আজকে আপনি আমির এখানে বসে আছেন। সেই জায়গা থেকে আমরা চাইবো যে পেছনের সব কিছু ভুলে, কে আপনার সঙ্গে কি করলো সেই সব কিছু ভুলে আপনি একদম নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবেন। সবশেষ শুধু আমি আপনার কাছে জানতে চাই যে এখন আপনি যেভাবে আছেন গানের সঙ্গে, 10 বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান এবং কিভাবে দেখতে চান? আসলে বড় শিল্পী হওয়ার আগে একটা বড় মনুষ্যত্বের মানুষ হওয়া উচিত। আমি ভালো মানুষ হতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শিল্পী তো মানুষই বলবে যে না সে শিল্পী, কিন্তু আমি মনে মনে ভাবি যে আমি ভালো মানুষ হতে চাই। আর আপনি যে বললেন 10 বছর পরে কোন অবস্থায় থাকবো, আমার কাছে মানে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি যেই দিন আমার মানে এই গানের মধ্যে দিয়ে আমি আমার পরিবারকে চালাইতে পারবো, ওই দিন আমি সবচেয়ে বড় সফল। মানে 10 বছর পরে হবে না, এটা 2 বছর পরে হলে আমি সবচেয়ে বড় সফল। আমার আর কিছু লাগবে না, আমি আমার গানের মধ্যে দিয়ে আমার পরিবারের হাল ধরতে চাই, এটাই। আমির, আসলে আমরা তো প্রত্যেকেই চাই পরিবারের মুখে হাসি ফোটাতে, এবং আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকে যে দিন শেষে পরিবারটা ভালো থাকুক। তো আপনি তো পরিবারের জন্য অনেক কিছু করছেন, কিন্তু পাশাপাশি আপনাকে যারা ভালোবাসে, যারা আপনার গানকে ভালোবাসে, তাদের জন্য তো আপনাকে অনেক কিছু করতে হবে, সেই দায়িত্বটাও তো আপনাকে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমার আপনার কাছে আবদার থাকবে যে আপনি যেভাবে ভাবছেন এর চেয়েও আরেকটু গভীরে ভেবে আরও নতুন কিছু গান আমাদেরকে উপহার দিবেন। আর যে ভালোবাসার মানুষদের জন্য আজকে আপনি এখানে, সেই ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে তাদের কথা বলতে গেলে শেষ হবে না। আমি অনেক কৃতজ্ঞ বোধ থাকি তাদের প্রতি, যারা আমার গান পছন্দ করে, গান ভালোবাসে, এবং আমার ভালোবাসার মানুষ যারা, আমিও কিন্তু তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। তো আমি সবার প্রতি একটা কথাই বলবো যে সবসময় আমাকে এভাবে গানের প্রতি ভালোবাসা রাখুন, যে আমি নতুন নতুন গান করব, আপনারা আমাকে সাপোর্ট দিবেন, এটাই। তাদের জন্য ভালো ভালো গান উপহার দিব সামনে আমি। অবশ্যই আমরাও সেই অপেক্ষা করব। তবে আমাদের আড্ডার শেষটাও নিশ্চয়ই একটা গান দিয়ে করবো আমরা। গানটা শুরু করার আগে সকলকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে এবং সময় টিভির পক্ষ থেকে, এবং স্পেশালি থ্যাঙ্কস টু নেওয়াজ শুভ ভাই। মানে ভাইয়ের সাথে এভাবে আড্ডা দিচ্ছি, এটা স্পেশালি বড় একটা পাওয়া। গান করছি আমরা একসাথে ঈদের আমেজে, ঈদের ছুটিতে। আপনাদের সকলকে ঈদ মুবারক, এবং ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকে ঈদ মুবারক, তাদেরকে খুবই স্পেশালি ধন্যবাদ। তো গানে যাই আমরা। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। বন্ধুরে বল গো সখী তোরা, রাধার মন চূড়া দাসীরে কি তোরা এনে দেখাবে, বন্ধুরে বল গো সখী তোরা, রাধার মন চূড়া দাসীরে কি তোরা এনে দেখাবে, তারে আনতে যদি পারো
প্রতিজ্ঞা করো, আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার শোনে কি আমায় থাকিতে দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। বন্ধুরে আমার গেল না দুঃখ, বিধাতা বই মুখ আর কি সুখ কিলের হবে। বন্ধুরে আমার গেল না দুঃখ, বিধাতা বই মুখ আর কি সুখ কিলের হবে। আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে, প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে আর কে আমায় মায়া করিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার